রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান, কোনোদিন বা দেখিতে পান না। কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করে হোক টাকাটা তিনি শোধ করিয়া দিবেন। কিন্তু যে ঋণ ভার তার কাঁধে চাপিয়া আছে তা সামলানোই তার কাছে দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে। পাওনাদারদের দৃষ্টিপট এড়াইবার জন্য সর্বদাই নানা রকম রূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে। পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন তার নিত্যক্রিয়ার মতো দাঁড়াইছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর মেটে না। যদি কেহ বলে, আহা কি স্ত্রী, বউয়ের মুখখানি দেখিলেই চোখ জুড়াইয়া যায়, তখন শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি স্ত্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করেন, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত, মেয়ে তো পুরা যত্নই পাইত। সকলে এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকিবে। তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ছেলেদের সে গৃহহীন করিতে বসিয়াছেন, সে কথা তাহাদের নিকট হইতে গোপনই রাখিলেন। স্থির করেছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বসবাস করিবেন। এমন কৌশলে চলিবেন তাহার মৃত্যুর পূর্বে এ কথা তার কোনো ছেলেই জানিতে পারিবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় 3টি ছেলে বিবাহিত, তাদের কাহার বা সন্তানও আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রয় স্থগিত হইল। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন। এমন হইল যে শেষে আর সংসারের খরচ চলে না। নীরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। বৃদ্ধের পক্ককে সে শুষ্ক মুখে সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপনে রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন, তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখলেই টের পাওয়া যাইত। সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যেই দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নীরু অত্যন্তই অধীর হইয়া উঠিয়াছে। বাপের ম্লান মুখ দেখিতে সে যে আর পারে না। একদিন রামসুন্দরকে কহিল, বাবা, আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর বলিলেন, হ্যাঁ মা, নিয়ে যাব তো, নিয়ে যাব। কিন্তু তাহার যে কোনো জোর নাই। নিজের কন্যার ওপরে পিতার যে স্বাভাবিক অধিকার, তাহা যেন সে পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিয়া দিয়েছেন। এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয়। এমন সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার কোনো আর মুখ থাকে না তার। কিন্তু মেয়ে আপনি বাড়ি আসতে চাইলে বাপ তাহাকে না নিয়া কিভাবে থাকে? বেয়াইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া যে 3000 টাকা সংগ্রহ করিয়াছিলেন, সেই ইতিহাস গোপন থাকাই ভালো।
নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেয়াইয়ের নিকট গিয়ে বসলেন। প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পড়িলেন। হরেকৃষ্ণের বাড়িতে মস্ত এক চুরি হইয়া গিয়েছে, সেই বিষয়ে আলোকপাত করা হচ্ছিল। এছাড়াও নানান আজগুবি আলোচনাও করিলেন। অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন, হ্যাঁ হ্যাঁ বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে আর মনে থাকে না। আরে ভাই, বুড়ো হয়ে পড়েছি তো। এমন এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন সে অতি সহজে অতি অবহেলার ছলে বাহির করিলেন। সবেমাত্র ৩,০০০ টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য হাসিয়া উঠিলেন। বলিলেন, থাক বেয়াই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন, যে সকল কুটুম্বী তার সংকোচ আমার আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদু স্বরে কথাটি পাড়িলেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়াই বলে দিলেন, সে এখন হচ্ছে না। এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়াই কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যতদিন না পর্যন্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার ওপর দাবি করিতে পারিবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাইবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু বাপের আর দেখা পায় না। অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাতও লাগিল, তবুও তিনি গেলেন না। আশ্বিন মাস আসিল। রামসুন্দর বলিলেন, এইবার পুজোর সময় মাকে ঘরে নিয়ে আনবই, নাহিলে আমি এরকমই খুব শক্ত রকম একটা শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটাইবার উপায় হইতেছে না। 6 বৎসরের এক নাতিনী আসিয়া সরদনে কহিল, পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সেই সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধা অনেক চিন্তাও করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হবে। একথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল পেল না। দৈনপীড়িত গৃহের কন্দ্রধ্বনি কানে লইয়া বৃদ্ধা তাহার বেয়াই বাড়ি প্রবেশ করিলেন। আজ তাহার সে সংকোচ ভাব আর নেই, যেন সে আপনার গৃহে প্রবেশ করেছেন। শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে তাদের 2 চোখ দিয়ে জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনে কেউ আর কথা কহিতে পারে না। এমন করিয়াই কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর কহিলেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময়ে রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তাহার 2টি ছোট ছেলেকে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে? রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে আমার সত্য পালন করতে তোরা দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতেই
তা জানিতে না পারিয়া ভাবিয়াই সে এসেছিলেন। কিন্তু শেষমেশ ছেলেরা সব জানিতেই পারিলেন। তাহার নাতি তাহার 2 হাঁটুর সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির রামসুন্দরের কাছে কোনো বালক উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়ে কহিল, পিসিমা, আমাকে একখান গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে তোমার মেয়েকে তুমি আর দেখতে পাবে না। এ তোমার গা ছুঁয়ে বললুম। রামসুন্দর বলিলেন, ছিমা, অমন কথা যে বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিই, তবে তোর বাপেরও অপমান, আর সাথে তোরও। নীরু কহিল, টাকা যদি দাও তবেই অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই কি আমারই দাম? না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে আর অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো ওই টাকা চান না। রামসুন্দর কহিলেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় তো কি করব বলো, তুমি আর নিয়ে যেতে চেয়েও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন।